ডায়াবেটিস বেড়ে যাওয়ার অনেকগুলো কারণ আছে। আপনি জানেন ডায়াবেটিসকে বলা হয় মাল্টিফ্যাক্টরিয়াল ডিজিজ। এখন যে আমাদের পরিবেশে ভেজাল বা হেভি মেটাল যে প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছে, আগে কিন্তু সেগুলো এত বেশি পরিমাণে খাদ্য সামগ্রীতেও দেখছি আমরা ভেজাল। জি, এছাড়াও আমাদের লাইফস্টাইল যদি দেখেন, আগে যে আমরা যেরকম খেলাধুলা, বাইরে এক্সারসাইজ অথবা আউটডোর যে গেমগুলো ছিল সেগুলো কিন্তু রিপ্লেস করে এখন গ্যাজেট, তারপরে হচ্ছে সোশ্যাল মিডিয়া, সেগুলো চলে এসেছে। আমাদের লাইফস্টাইলের পরিবর্তন, সেই সাথে জেনেটিক কিছু কারণ, পরিবেশগত কিছু কারণ, সেগুলো বিভিন্ন কারণের জন্য কিন্তু আমাদের ডায়াবেটিসটা এখন বেড়ে যাচ্ছে। দেখা যাচ্ছে আমরা রাত জাগছি, লেট নাইটে ঘুমাচ্ছি, সেই কারণে হরমোনাল কিছু ইমব্যালেন্স হচ্ছে। এবং সেই আপনি জানেন যে বেশি রাত জাগলে স্ট্রেস হরমোন কর্টিসল নিঃসরণ বেড়ে যায়, সেগুলোর কারণে হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স বেড়ে গিয়ে আপনার ডায়াবেটিসটা বেড়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মেডিভাইস স্বাস্থ্যকথনে। আজ 14ই নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস। এই উপলক্ষে আমাদের আজকের আলোচনার বিষয় ডায়াবেটিস, এবং এই বিষয়ে আলোকপাত করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট মেডিসিন, হরমোন এবং ডায়াবেটিস বিশেষজ্ঞ ডাক্তার মাজহারুল হক তানিম, কনসালটেন্ট অরোরা হাসপাতাল। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে আমন্ত্রণ আমাদের মেডিভাইস স্বাস্থ্যকথনে। স্যার, আমাদের আজকের বিষয় ডায়াবেটিস। তো প্রথমে আপনার কাছে জানতে চাইবো যে এই যে বিশ্ব ডায়াবেটিস দিবস, এটার পটভূমি এবং এইবারের প্রতিপাদ্য নিয়ে। জি, ধন্যবাদ আপনাকে এই সুন্দর একটি দিনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এই 2025 বিশ্ব ডায়াবেটিস দিবসের প্রতিপাদ্য হচ্ছে কর্মক্ষেত্র ডায়াবেটিস। কর্মক্ষেত্রে উদ্দীপনতাশীলতা বাড়াতে ডায়াবেটিস রোগীরা কীভাবে কাজ করবে। আপনি জেনে থাকবেন আমাদের যে ওয়ার্ক প্লেসটা আছে বা কর্মক্ষেত্র আছে, সেটা কিন্তু সবসময় ডায়াবেটিস রোগীদের জন্য সহায়ক হয় না। দেখা যায় আমরা সেডেন্টারি কাজ করছি, বা আমরা ডাক্তাররাই যে চিন্তা করেন আমরা সবসময় বসে বসে কাজ করছি, আমাদের হাঁটা চলার সুযোগ কম, বা ডায়াবেটিস রোগীদের যে আপনি জানেন ডায়েট, লাইফস্টাইল মডিফিকেশান, যে কী ধরনের খাবার দাবার, হেলদি ফুড হবে আমাদের কর্মক্ষেত্রে, বা আমাদের কর্মক্ষেত্রে কীরকম হলে ডায়াবেটিস রোগীদের জন্য সহায়ক হবে, সেটিকে মাথায় রেখেই এইবারে ডায়াবেটিস দিবসের প্রতিপাদ্যটি রাখা হয়েছে। জি স্যার, ধন্যবাদ। স্যার, আমরা যদি একটু জানতে চাই যে ইদানিং ঘরে ঘরে দেখি যে ডায়াবেটিস, আসলে এটার কারণটা কি? যে ডায়াবেটিস বেড়ে যাওয়ার অনেকগুলো কারণ আছে। আপনি জানেন ডায়াবেটিসকে বলা হয় মাল্টিফ্যাক্টরিয়াল ডিজিজ। এর পিছনে অনেকগুলো কারণ আছে, যেমন কিছু জেনেটিক কারণ থাকে, কিছু এনভায়রনমেন্টাল কারণ থাকে, পরিবেশগত কারণ। যেমন এখন যে আমাদের পরিবেশে ভেজাল বা হেভি মেটাল যে প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছে, আগে কিন্তু সেগুলো এত বেশি পরিমাণে খাদ্য সামগ্রীতেও দেখছি আমরা ভেজাল। জি, এছাড়াও আমাদের লাইফস্টাইল যদি দেখেন, আগে যে আমরা যেরকম খেলাধুলা, বাইরে এক্সারসাইজ অথবা আউটডোর যে গেমগুলো ছিল সেগুলো কিন্তু রিপ্লেস করে এখন গ্যাজেট, তারপরে হচ্ছে সোশ্যাল মিডিয়া, সেগুলো চলে এসেছে। আমাদের লাইফস্টাইলের পরিবর্তন, সেই সাথে জেনেটিক কিছু কারণ, পরিবেশগত কিছু কারণ, সেগুলো বিভিন্ন কারণের জন্য কিন্তু আমাদের ডায়াবেটিসটা এখন বেড়ে যাচ্ছে। জি স্যার, এমনকি এখন আমরা তো দেখছি যে মানুষের স্ট্রেসটা অনেক বেশি, তো এটার কারণে অনেক সময় স্ট্রেস একটা অন্যতম কারণ ডায়াবেটিস বাড়ার। দেখা যাচ্ছে আমরা রাত জাগছি, লেট নাইটে ঘুমাচ্ছি, সেই কারণে হরমোনাল কিছু ইমব্যালেন্স হচ্ছে। এবং সেই আপনি জানেন যে বেশি রাত জাগলে স্ট্রেস হরমোন কর্টিসল নিঃসরণ বেড়ে যায়, সেগুলোর কারণে হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স বেড়ে গিয়ে আপনার ডায়াবেটিসটা বেড়ে যাচ্ছে। স্যার, একটু এবার জানতে চাইবো যে আসলে ডায়াবেটিসের ধরন কি কি আছে, এই রোগ সম্পর্কে যদি আর কিছু বলেন আমাদেরকে। জি, সুন্দর প্রশ্ন, আপনাকে ধন্যবাদ। অনেক সময় রোগীরা আমাদের জিজ্ঞেস করে যে আমার যে ডায়াবেটিসটা হলো এটা কি ধরনের ডায়াবেটিস। আমরা জানি ডায়াবেটিসের টাইপ 1, টাইপ 2 এই ধরনের। হ্যাঁ, ডায়াবেটিস বেসিক্যালি টাইপ 1, টাইপ 2 এছাড়াও আদার্স কিছু টাইপ আছে, যেমন আপনি জানেন জেস্টেশনাল ডায়াবেটিস বা গর্ভকালীন ডায়াবেটিস, যে আগে ডায়াবেটিস ছিল না, গর্ভাবস্থায় ডায়াবেটিস হয়ে গিয়েছে। আপনি জানেন গর্ভাবস্থায় প্লাসেন্টা থেকে কিছু হরমোন আসে, সেগুলো ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়িয়ে দেয় এবং ব্লাড সুগার বাড়িয়ে দেয়। এছাড়াও আমরা স্টেরয়েড ইন্ডিউস বা ড্রাগ ইন্ডিউস কিছু ডায়াবেটিস পাই। আর আপনি যেটা বলেন ডায়াবেটিসের মেইন টাইপ কি কি আছে, একটা হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস। এখানে হচ্ছে ইনসুলিন শরীরে একেবারেই থাকে না। যাদের ইনসুলিন একেবারেই শরীরে থাকে না তাদের হচ্ছে প্রথম থেকে ইনসুলিন নেওয়া লাগে, বা ইনসুলিন ছাড়া উনি থাকতে পারে না। আমরা অনেক সময় দেখতে পাই যে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস বা ডায়াবেটিসে অনেক বেশি ব্লাড সুগার নিয়ে আমাদের কাছে ভর্তি হয়, এবং ইউজুয়ালি এই ডায়াবেটিস আর্লি স্টেজে বা হচ্ছে ছোটোবেলায় হয়ে যায়, যেহেতু শরীরে একেবারেই থাকে না ইনসুলিন, ছোটোবেলায় সেটি ধরা পড়ে। আর আরেকটি যেটি ডায়াবেটিস টাইপ 2 ডায়াবেটিস, সেটি ইউজুয়ালি একটু বড় বয়সে হয়। ইউজুয়ালি এমন কোনো বয়স নেই যে এত মানে আমার বয়স কম আমার ডায়াবেটিস হবে না, বেশি বয়সই হবে। ইউজুয়ালি সেটি একটু লেট স্টেজে হয়। এই টাইপ 2 ডায়াবেটিসের মেন কারণ হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্স মানে হচ্ছে আমাদের শরীরে ইনসুলিন আছে কিন্তু সেটি পর্যাপ্ত পরিমাণে কাজ করতে পারছে না, কার্যকারিতা কম। এটি হতে পারে আপনার অবেসিটি বা ওজন বেশি থাকার জন্য, অথবা এক্সারসাইজ কম করার জন্য, বা সেডেন্টারি লাইফস্টাইল বা খাবার দাবারে হচ্ছে আপনার বেশি করে জাঙ্ক ফুড বা বেশি করে কার্বোহাইড্রেট খাওয়ার জন্য, ওজন বেড়ে যাওয়ার জন্য, এই ধরনের কারণে হতে পারে। এছাড়াও টাইপ 1 আর টাইপ 2 এর মাঝে একটি
ডায়াবেটিস আছে, আমরা এগুলো মোডি বা ম্যাচুরিটি অনসেট ডায়াবেটিস অফ ইয়ং, এটা অনেক সময় 1.5 ডায়াবেটিস বলা হয়। মানে এটা এখানে টাইপ 1-এরও কিছু সিমটম থাকে, টাইপ 2-এরও কিছু সিমটম থাকে, দুইটা মিক্স থাকে। আচ্ছা স্যার, আমরা নতুন একটা বিষয় জানতে পারলাম, সচরাচর এই মোডি নিয়ে আসলে আলাপ হয় না। স্যার এটা আসলে কাদের হয় অধিকাংশ ক্ষেত্রে? মোডিটা হচ্ছে এরকমই, হচ্ছে টাইপ 1 আর টাইপ 2 মাঝামাঝি, এখানেও ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে এবং বিটা সেল হচ্ছে আপনার কম থাকে বা বিটা সেল ডিক্রিজ থাকে। এই জন্য অনেকের মোডি হলে অনেকের দেখা যায় ইনসুলিন লাগে অথবা ওরাল ড্রাগও লাগতে পারে। দুইটা মানে যে কোনো বয়সেই হতে পারে? হ্যাঁ, ইউজুয়ালি যে কোনো বয়স বলতে হচ্ছে একেবারে ছোটও না, একেবারে মাঝামাঝি, মনে করেন 20 থেকে 30 এই ধরনের একটা বয়সে যদি হয়ে থাকে বা 14-15 বছরের হলো, তখন আমরা চিন্তা করি যে এটি মোডি বা এই টাইপের কিছু হতে পারে। আচ্ছা স্যার, ওভারঅল ডায়াবেটিসে আসলে কি কি কমনলি সিমটম নিয়ে আসে রোগীরা? জি, ডায়াবেটিসের আমরা জানি যে ইউজুয়াল সিমটম হবে যে হচ্ছে বেশি বেশি পিপাসা লাগছে, বেশি বেশি ইউরিনেশন হচ্ছে, বেশি প্রস্রাব করা লাগছে, বা হচ্ছে শরীর শুকিয়ে যাচ্ছে, বা বেশি বেশি ক্ষুধা লাগছে, এই ধরনের। কিন্তু সবসময় যে এরকম সিমটম থাকবে সেরকম না। অনেক সময় রোগীরা এসে বলে আমার তো এরকম কোনো সিমটম নাই, কিন্তু আমার তো ব্লাড সুগার পরীক্ষা করে ডায়াবেটিস আসলো। এটাকে বলে আমরা ইনসিডেন্টাল ফাইন্ডিংস। মনে করেন অন্য কোনো কারণে রোগী আসলো হসপিটালে ভর্তি হতে, যেমন আমার ডেঙ্গু ফিভার নিয়ে আসলো, আমরা ব্লাড সুগার চেক করে দেখলাম ওনার ব্লাড সুগার বেশি। এটি কনফার্ম করবার একটি পরীক্ষা আছে, আমরা HbA1c টেস্ট করি যে বিগত 3 মাসে আমার ডায়াবেটিসের গড়, সেটা যদি বেশি থাকে তাহলে বোঝা যাবে যে আগে থেকে হয়তো না অল্প ছিল, কিন্তু হসপিটালাইজ হওয়ার কারণে হয়তো কোনো স্ট্রেস বা অন্য কোনো কন্ডিশনে ওনার ব্লাড সুগারটা বেড়ে গিয়েছে, স্টেরয়েড দেওয়ার কারণে বেড়ে গিয়েছে, কিন্তু ওনার কিন্তু আগে থেকে ডায়াবেটিস ছিল। তাই ডায়াবেটিস হলেই যে আপনার বেশি বেশি ক্ষুধা লাগবে, বেশি বেশি প্রস্রাব হবে, এরকম না। ইনসিডেন্টাল ফাইন্ডিংস আমরা অনেক সময় পাই যে পরীক্ষা করতে এসে ডায়াবেটিস ধরা পড়েছে। এই জন্য আমরা বলি 30 পরে সবারই রুটিন চেক আপের সাথে ডায়াবেটিস পরীক্ষা করা উচিত। এর মধ্যে যে পরীক্ষাটা করে উনি ভালো করে বুঝতে পারে ডায়াবেটিস হয়েছে কিনা, এটা OGTT বা ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট অথবা HbA1c করে উনি কনফার্ম হতে পারে যে ডায়াবেটিস আছে কিনা বা হয়েছে কিনা। জি, ধন্যবাদ স্যার। স্যার একই সাথে আমাদেরকে রুটিন চেকআপের টেস্টগুলোর ব্যাপারে বললেন। স্যার অনেক সময় অনেকে বলে যে RBS করে দেখেছি বা একবার ডায়াবেটিস পরীক্ষা করে দেখেছি, একবার দেখলেই কি এটা ডায়াবেটিস বলা যায় কিনা স্যার? জি, খুবই সুন্দর প্রশ্ন। অনেক সময় রোগীরা দেখা যায় যে একটা সিঙ্গেল ব্লাড সুগার টেস্ট করে, মনে করেন প্রেগন্যান্সিতে ব্লাড সুগার টেস্ট করলো RBS, উনি 3-4 ঘন্টা না খেয়ে থেকে ঢাকার বাইরে থেকে আসলো, র্যান্ডম পরীক্ষাগুলো আসলো 4.5, সে খুব খুশি আমার ডায়াবেটিস নাই। কিন্তু এই র্যান্ডম ব্লাড সুগার কিন্তু আপনার কনফার্মেটরি টেস্ট না, বা র্যান্ডম ব্লাড সুগার টেস্ট কিন্তু ভালো টেস্ট না। এই জন্য আমরা সবসময় জুনিয়র চিকিৎসককে বলি আপনার র্যান্ডম ব্লাড সুগার না করে OGTT বা ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট করেন। আর রোগী যদি না মানে ফাস্টিং অবস্থায় না থাকে তাহলে তো আপনি OGTT করতে পারবেন না, সেই ক্ষেত্রে আপনি HbA1c করে কনফার্ম হতে পারেন ওনার ডায়াবেটিস আছে কিনা। এছাড়াও আপনি কিছু রুটিন পরীক্ষার কথা বলছিলেন। অনেক সময় রোগীদের ক্লেম থাকে যে ডাক্তারের কাছে গেলেই ডাক্তারের পরীক্ষা দেয় এক গাদা, বা আমি গেলাম ডায়াবেটিসের পরীক্ষা করতে, ডাক্তার 5টা পরীক্ষা দিয়ে দিল। কেন আমরা এই পরীক্ষাগুলো দিলাম? ডায়াবেটিস মানে যে শুধু ডায়াবেটিসের চিকিৎসা, ডায়াবেটিসটা কন্ট্রোল করে দেবো সেটি না। আপনি জানেন ডায়াবেটিস থেকে বিভিন্ন কমপ্লিকেশন হতে পারে, বিভিন্ন অঙ্গের সমস্যা হতে পারে। এই জন্য ডায়াবেটিস হলে আমরা দেখি না সেরাম ক্রিয়েটিনটা কেমন আছে, কিডনিটা কেমন আছে, কারণ আমরা ড্রাগ শুরু করতে গেলে ম্যাটফর্মিন দিতে গেলে কিন্তু ক্রিয়েটিনটা দেখা মাস্ট দেখতেই হবে। এছাড়াও লিভার ফাংশনটা কেমন আছে SGPT করি, কার্ডিয়াক কোনো সমস্যা হচ্ছে কিনা এটার জন্য আমরা ECG করি, অথবা ওনার লিপিড প্রোফাইলটা কেমন আছে। আপনি জানেন ডায়াবেটিক রোগীদের কার্ডিয়াক কমপ্লিকেশন বেশি হওয়ার সম্ভাবনা থাকে। তাই আমরা রোগীদের যদি একটু বুঝিয়ে বলি যে কেন আপনাকে এতগুলো টেস্ট দিলাম, কেন আপনাকে এতগুলো পরীক্ষা করতে হবে, তাহলে আশা করি রোগীরা বুঝতে পারবে। স্যার আসলে আমরা চিকিৎসকরা তো দেখা গেছে যে এটা অবশ্যই বিবেচনা করি, কিন্তু যে একটা রোগীর অর্থনৈতিক অবস্থা কি, অবশ্যই যে পারবে না তাকে তো আমরা বাড়তি পরীক্ষা বা যেটা তার আপাতত না করলেও চলবে সেটা আমরা দেই না। হ্যাঁ বলেছেন, যেটা একেবারেই ম্যান্ডেটরি আমরা সেগুলো অবশ্যই দেওয়ার চেষ্টা করি, কিন্তু সেখানে ড্রাগ চয়েসের ব্যাপারে এরকম কিছু ব্যাপার থাকে, যেমন গরিব রোগীদের জন্য কিছু ওষুধ এবং যারা অ্যাফ্লুয়েন্ট তাদের জন্য অন্যরকম। কিন্তু ডায়াবেটিসের কিছু ড্রাগস আছে আপনি জানেন খুব দামি ড্রাগ, সেগুলো গরিব মানুষরা নিতে পারবে না। এই জন্য অবশ্যই আমরা ফিনান্সিয়াল রোগীর অবস্থা বুঝেই আমরা ওষুধ প্রেসক্রাইব করা উচিত। স্যার ধন্যবাদ। যে স্যার আলোচনায় আমরা পেলাম যে সিমটম ছাড়াও ডায়াবেটিস হতে পারে, যেমন এই যে অ্যাক্সিডেন্টাল অনেকের ডায়াগনোসিস হচ্ছে। স্যার রুটিন চেক আপ বললেন। স্যার আমাদেরকে একটু চিকিৎসা নিয়ে, আপনার ওষুধের কথা অলরেডি বলছিলেন, একটু যে ডায়াবেটিসের গতানুগতিক বা যে চিকিৎসাটা আমরা দিয়ে থাকি সেটা বলতেন। জি, ডায়াবেটিসের চিকিৎসা তো আমরা বলি 3D, যেমন হচ্ছে ডায়েট, ড্রাগ এবং ডিসিপ্লিন। হ্যাঁ, আপনার হচ্ছে ডিসিপ্লিন লাইফ লিড করতে হবে, আপনার প্রতিদিন 30 থেকে 40 মিনিট ঘাম ঝরিয়ে ব্যায়াম করতে হবে, বা আমরা বলি সপ্তাহে 150 মিনিট ঘাম ঝরিয়ে জোরে জোরে হাঁটবেন বা জগিং
করবেন, এমনভাবে ব্যায়াম করবেন যে আপনার ব্যায়াম থামার পরে বা হাঁটা থামার পরে ঘাম ঝরে বা পালপিটেশন হয়, বুক ধরফর করে। অনেক সময় রোগীরা বলে আমি তো হেঁটে হেঁটে অফিসে যাই, আমি হেঁটে হেঁটে কলেজে যাই, এতে আমার অনেক হাঁটা হচ্ছে, কিন্তু আপনি এটা আস্তে আস্তে হাঁটছেন, এটা অল্প কাজ করবে, কিন্তু সেটা কিন্তু ওইভাবে ইফেক্টিভ ওয়েতে আপনার এক্সারসাইজ হিসেবে কাউন্ট হবে না। এছাড়া ডায়েটের মধ্যে বলি, আপনি জানেন যে ডায়াবেটিস হচ্ছে কার্বোহাইড্রেট মেটাবলিজম বা শর্করা জাতীয় খাবারের বিপাকীয় ক্রিয়াজনিত একটি রোগ বা সমস্যা। এখানে আমাদের শরীরে পর্যাপ্ত ইনসুলিন থাকে না যে আমাদের শর্করা জাতীয় খাবারটা পর্যাপ্ত পরিমাণে পরিপাক করবে। এই জন্য আমরা বলি যে শর্করা জাতীয় খাবার যেগুলো আছে, যেমন ভাত, রুটি, চিনি, মিষ্টি, সেগুলো আপনি কম পরিমাণে খাবেন। একেবারে আমরা বাদ দিতে বলি না, আমরা আমাদের একটা প্রপোর্শন আছে যে খাবারের ওনার 30% থাকবে কার্বোহাইড্রেট, 30% থাকবে প্রোটিন, 30% থাকবে ফ্যাট, সেইভাবে উনি খাবার দাবার খাবে। এখানে আমি আরেকটা কথা বলি, অনেক সময় রুগীরা বলে ভাতও তো শর্করা, রুটিও তো শর্করা, আমরা রুটি কেন খাবো বা আপনি রুটি খেতে কেন বলছেন? সেখানে একটু ব্যাপার আছে। রুটিকে বলা হয় বা গম যেটি, সেটাকে বলে কমপ্লেক্স কার্বোহাইড্রেট, সেটা আমাদের শরীরে বা আমাদের রক্তে আস্তে আস্তে মিশে। হ্যাঁ, এটাকে বলে লো গ্লাইসেমিক ইন্ডেক্স ফুড। এটাও কার্বোহাইড্রেট, কিন্তু এটা যখন আমরা খাবো সেটা আমাদের ব্লাডে মিশতে সময় লাগবে, এই জন্য আমরা খাওয়ার পরপরই ব্লাড সুগারটা খুব বেশি বেড়ে যাবে না। কিন্তু অপরপক্ষে চিনি, মিষ্টি, মধু বা ভাত যদি বলেন, সেটি খাওয়ার সাথে সাথে রক্তে মিশে যায় এবং দ্রুত ব্লাড সুগার বাড়ায়। আর আমি যদি যেই আমার কার্বোহাইড্রেট আছে সেটা ইউটিলাইজ না করতে পারি, সেটা কিন্তু অ্যাক্সেস আপনার সুগারটা আমাদের প্রস্রাবের সাথে বের হয়ে যাবে। এই জন্য ডায়াবেটিস রোগীরা বলে যে আমার বারবার প্রস্রাব হচ্ছে, ওজন কমে যাচ্ছে বা শরীর দুর্বল লাগছে। আচ্ছা স্যার, যেহেতু একটু খাবারের কথা টানলেনি স্যার, এই যে অনেক সময় আমরা জানি যে বিভিন্ন যখন কেউ একটু নিজের মানে ভালো ডায়েট মেনটেন করতে চাবে বা হচ্ছে অনেক সময় ওজন নিয়ন্ত্রণ করতে চায়, তখন স্যার অনেক সময় মধু খেতে বলে। তো তার ক্ষেত্রে যাদের ডায়াবেটিস নেই তাদের ক্ষেত্রে তো আসলে মধু নিয়ে সমস্যা নেই। ডায়াবেটিস না থাকলে মধুতে সমস্যা নেই, কিন্তু ডায়াবেটিস থাকলে কিন্তু মধু, চিনি যেরকম নিষেধ বা রেস্ট্রিকশন আছে বা কম পরিমাণে খেতে হবে, মধু কিন্তু একই রকম। সেই ক্ষেত্রে আমরা বিকল্প চিনি যেগুলা যে হচ্ছে আপনার জিরোকেল বা বিভিন্ন নামে পাওয়া যায়, স্টিভিয়া, সেগুলো কিন্তু আপনার ব্লাড সুগার বাড়ায় না, মধুর মতো বাড়ায় না বা চিনির মতো বাড়ায় না। কিন্তু এটা নিয়েও কিছু কন্ট্রোভার্সি আছে যে এটাতে আপনার কার্সিনোজেনিক উপাদান বা সেগুলো আছে কিনা। কিন্তু আমরা ডায়াবেটিস রোগীদের কিন্তু বলে থাকি যে অল্প পরিমাণে আপনি চিনির পরিবর্তে প্রয়োজনে যে বিকল্প চিনি বা সেগুলা খেতে পারেন। স্যার আসলে এই প্রসঙ্গটা আসলো যে অনেকেই এখন তো আসলে অনলাইনের যুগ, মানুষ দেখা গেছে যে অনলাইনটা দেখে অনেকে বিশ্বাস করে ফেলে। তো তখন তারা যেমন বলে যে মধুটা হচ্ছে ন্যাচারাল সুগার, আপনি খেতে পারেন, আপনার ডায়াবেটিস হলেও একটু খেলে অসুবিধা নেই। তো আসলে এটা ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে অবশ্যই জি, আপনি একটা সুন্দর ব্যাপার নিয়ে এসেছেন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জিনিস দেখে যে চটকদার বিজ্ঞাপন দেখে এটা খেলে আপনার ডায়াবেটিস ভালো হয়ে যাবে, এটা খেলে মোরিঙ্গা পাতা বা সজনে গুঁড়া এটা খেলে আপনার ডায়াবেটিস আর থাকবে না, বা আপনি প্রাকৃতিকভাবে ডায়াবেটিস কন্ট্রোল করতে পারেন। হ্যাঁ, সেগুলো আপনারা যদি এগুলো সোশ্যাল মিডিয়া দেখেন, সেটা আপনি অথেন্টিক কিনা সেটা যাচাই বাছাই করে নেবেন, কোন ডাক্তার বলছে, তার ডিগ্রি আছে কিনা। এখন দেখা যায় এআই দিয়ে ডাক্তারের ভয়েস চেঞ্জ করে অন্যজনেরটাও দিয়ে দেয়, এই জন্য বিশ্বাস করা বা মানে অথেন্টিক কোনো সেটা আইডেন্টিফাই করা একটু কঠিন। অনেক সময় বলেন যে আপনার মধু, বা অনেক সময় দেখা যায় ধর্মীয় স্কলাররা বলছে যে আপনি এটা খান, ওইটা খান, ওইটা ধর্মীয়ভাবে আপনার বলা আছে যে এটা খেলে সকল রোগ ভালো হয়ে যাবে, ডায়াবেটিস ভালো হয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনি সেটার সায়েন্টিফিক ব্যাকগ্রাউন্ড আছে কিনা, সেটার কোনো পাবলিশড ডাটা আছে কিনা, সেইগুলো যদি আপনি দেখে বা যাচাই করে নেন, তাহলে রোগীদের জন্য উপকার হবে। স্যার আসলে এই ক্ষেত্রে যেমন মানে আসলেও কি এমন কোনো হার্বাল বা হচ্ছে ঔষধি পাতা আছে যেগুলো খেলে, মানে এটা আপনাদের অভিজ্ঞতা থেকে যদি বলতেন? জি, আমরা যেগুলো ডায়াবেটিস কমায়, হ্যাঁ, যে রোগীরা যে খায় সজনে পাতা বা মোরিঙ্গা গুঁড়া, সেগুলো নিয়ে আমি একটু পড়াশোনা করে দেখেছি যে এগুলোতে অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় কিছু উপাদান থাকে, যেটা সাময়িক সময়ের জন্য আপনার ব্লাড সুগার কিছুটা কমাতে পারে। কিন্তু লং টার্মে আপনার এটা দিয়ে যে ওষুধপত্র বাদ দিয়ে শুধু এটা খেলে আপনার ডায়াবেটিস হিসেবে নেওয়া যাবে না, আপনি সাপ্লিমেন্ট হিসেবে অল্প পরিমাণে খেতে পারেন। কিন্তু এটা খেলে যে আপনার ওষুধ লাগবে না, ইনসুলিন লাগবে না, রোগীরা যেটা করে ইনসুলিন ওষুধ সব বাদ দিয়ে সেগুলো খেয়ে আপনার ডায়াবেটিস অনেক হাই করে নিয়ে আসে আমাদের কাছে, সেটি করা যাবে না। স্যার আরেকটা ব্যাপার থাকে যে অনেকেরই পাশাপাশি অন্যান্য সমস্যা, যেমন কিডনির সমস্যা থাকে, কিন্তু তারা যে এইসব মানে ভেষজ জিনিস খেয়ে আরো তার ক্ষতি করে কিডনির, ডায়াবেটিস কমাতে গিয়ে তারা অন্য জিনিস, ডায়াবেটিস তো কমেই না, পরবর্তীতে অন্যান্য ক্ষতি হয়। দেখা যায় যে ওনারা ডায়াবেটিস বিভিন্ন সাপ্লিমেন্ট গুলো দেয়, সেখানে হচ্ছে আপনার গ্লিক্লাজাইড গ্রুপের কিছু ওষুধ ওরা মিক্স করে দেয়, সেটা খেলে সাময়িক সময়ের জন্য ব্লাড সুগারটা কমে যায়। এই জন্য রোগীরা খুশি হয়ে যায় যে আমার তো ইনসুলিন ছাড়া বা ওষুধ ছাড়া ডায়াবেটিস কমে গিয়েছে। কিন্তু লং টার্মে আপনি যেটা বললেন ডায়াবেটিসের কমপ্লিকেশন গুলা, কিডনিতে সমস্যা অথবা লিভারের সমস্যা বা সেগুলো হতে পারে। স্যার খুব গুরুত্বপূর্ণ তথ্য পেলাম আমরা। স্যার এবার একটু জানবো যে আচ্ছা, যদি কেউ বলে যে আসলে আমরা তো জানলাম যে বিভিন্ন মুখে ওষুধ খাওয়ার কথা, ইনসুলিন, স্যার এছাড়াও কি আর কোনো চিকিৎসা আছে ডায়াবেটিসের?
যে ইনসুলিন এবং মুখের ওষুধ ছাড়াও হচ্ছে রিসেন্টলি কিছু গবেষণা হচ্ছে স্টেম সেল থেরাপি। হ্যাঁ, আমরা ইদানিং কিন্তু স্টেম সেল বিভিন্ন জায়গায় দিচ্ছি, যেমন ইনফার্টিলিটির ক্ষেত্রে ওভারিতে আমরা স্টেম সেল দিচ্ছি, যে যাদের ওভারিন রিজার্ভ কম থাকে সেই স্টেম সেল দিয়ে ওভারিটি রিজেনারেট করার জন্য। একইভাবে প্যানক্রিয়াসে স্টেম সেল দিয়ে প্যানক্রিয়াটিক বিটা সেল উৎপন্ন করা যায় কিনা সেগুলো নিয়ে গবেষণা চলছে, সেগুলো গবেষণার পর্যায়ে আছে। সেরকম কিছু যদি আবিষ্কৃত হয় তাহলে আশা করা যায় রোগীরা ওষুধ এবং ইনসুলিন ছাড়াই ডায়াবেটিস কন্ট্রোল করতে পারবে, ভালো হয়ে যাবে। যাক, আমরা দোয়া করি যেন হচ্ছে আমাদের চিকিৎসা ব্যবস্থা আরো সেই দিকে আগায়। স্যার, এবার একটু জানবো যে আসলে ডায়াবেটিস রোগীর বা ডায়াবেটিস নিয়ে কখন রোগীকে হাসপাতালে ভর্তি হতে পারে? জি, এটা হচ্ছে আমরা বলি ডায়াবেটিস যদি খুব বেশি বেড়ে যায়, হ্যাঁ, যেমন হচ্ছে ফাস্টিং যদি 16-র বেশি চলে আসে, আফটার মিল যদি 21-এর বেশি চলে আসে, বা ডায়াবেটিস রিলেটেড ওনার যে হচ্ছে আমরা ডায়াবেটিক কিটোএসিডোসিস, যে ওনার হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে বা হচ্ছে ডায়াবেটিস কিটোএসিডোসিস যে সিমটমগুলো যদি দেখা দেয়। এছাড়াও ডায়াবেটিস থেকে যদি অন্য কোনো ইনফেকশন হয়, মানে প্রস্রাব ইনফেকশন হলো, উনি সেটা বাসায় সেটা কন্ট্রোল করতে পারছে না, ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক দিয়ে ওনার সেটা কন্ট্রোল করতে হবে। এছাড়া হচ্ছে ওনার ডেঙ্গু জ্বর হলো, প্লাটেলেট কমে যাচ্ছে, সাথে ডায়াবেটিস আছে। এছাড়া উনি কিডনি রোগী, ওনাকে বাসায় সেটা ম্যানেজ করা যাচ্ছে না। বা ডায়রিয়া হলো, ডায়রিয়া অবস্থায় কিন্তু ডায়াবেটিস ওরাল ড্রাগগুলো অনেকগুলো ডায়রিয়া বাড়ায়, সেগুলো বন্ধ করে আমরা ইনসুলিন দেই। বা যদি আপনার আইভি ফ্লুইড লাগে সেই ক্ষেত্রে ওনার হসপিটালাইজেশন বা হসপিটালে এসে চিকিৎসা নেওয়ার ইন্ডিকেশন আছে। স্যার, আসলে ডায়াবেটিসকে বলা হয় যে সকল রোগের দরজা, তো মানে বাকি সব রোগকে উন্মোচন করে দেয়। স্যার, এখন যদি আসি যে স্যার, অনেক সময় আমাদের রোগীরা জানতে চায় যে আসলে ডায়াবেটিস কি একবার হলেই আজীবন ইনসুলিন নেওয়া লাগবে কিনা, বা সবসময় এটা ডায়াবেটিস থাকবে কিনা, এই বিষয়টা একটু ক্লিয়ার করতেন প্লিজ। এখানে ইনসুলিন নেওয়ার ব্যাপারটা বললেন, অনেক সময় দেখা যায় যে রোগীরা ইনসুলিন নিতে চায় না, ওনাদের একটা ধারণা থাকে যে একবার ইনসুলিন নিলে মনে হয় সারা জীবন নেওয়া লাগবে। আচ্ছা, এখানে কিছু ব্যাপার আছে। কারো যদি একেবারে লেট স্টেজে গিয়ে ইনসুলিন নেয়, মনে করেন ক্রিয়েটিন বেড়ে গিয়েছে বা লিভার ফাংশন অল্টার্ড, বা মনে করেন অনেক পরে গিয়ে ইনসুলিন নিল, বা বিটা সেল একেবারে ডিস্ট্রাকশন হয়ে গেছে, ডায়াবেটিস 10-15 বছর হয়ে গেছে, তখন ইনসুলিন নিল, সেই ক্ষেত্রে ইনসুলিন আপনার কন্টিনিউ করা লাগতে পারে। কিন্তু অনেক সময় আমরা সাময়িক সময়ের জন্য ইনসুলিন দিই, যেমন হচ্ছে উনি ইনফেকশন নিয়ে আসলো, সেটা কন্ট্রোল করার জন্য ইনসুলিন দিলাম, বা ডায়াবেটিস খুব হাই হয়ে গেল, ওনার ক্রিয়েটিন ভালো, সব কিছুই ভালো, বয়সও কম, আমরা ইনসুলিন দিলাম। অথবা উনি হচ্ছে প্রেগনেন্সিতে আমরা ইনসুলিন দিলাম, হ্যাঁ, বা আপনি আর্লি মানে কম বয়সে, আপনি 30 ইয়ার্স আপনার বয়স, আপনি ডাক্তারের কাছে গেলে আপনার ব্লাড সুগার আসলে 26, আচ্ছা, সেই ক্ষেত্রে কিন্তু চিকিৎসক সাময়িক সময়ের জন্য আপনাকে ইনসুলিন দিতে পারে, হ্যাঁ, তারপর কিন্তু ইনসুলিন বন্ধ করা যেতে পারে। কিন্তু আপনি যদি একেবারে ডিলে করতে করতে লেট স্টেজে গিয়ে ইনসুলিন নেন, সেই ক্ষেত্রে আপনার সবসময় কন্টিনিউ করা লাগতে পারে। আর মুখের ড্রাগের কথা যেটা বললেন, ডায়াবেটিস রোগীদের একবার ওষুধ শুরু করলে সবসময় কন্টিনিউ করতে পারবে কিনা, উনি যদি লাইফস্টাইল মডিফিকেশন বা খাবার দাবারের মাধ্যমে, আমাদের একটা টার্গেট আছে যে খালি পেটে 6 থেকে 8, ভরা পেটে 8 থেকে 10, এরকম একটা টার্গেটের মধ্যে যদি রাখতে পারে, তাহলে ওষুধ বাদ দেওয়া সম্ভব হতে পারে, কিন্তু ইউজুয়ালি রোগীরা সেটা পারে না। আচ্ছা, মানে আসলে মেইনটেইন করা হয় না। স্যার, তাহলে কেউ যদি মানে চায় যে সে তার ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণ রাখবে ওষুধ ছাড়াই, লাইফস্টাইল এবং খাবার দাবার দিয়ে, এটা কি স্যার সম্ভব? অনেক ক্ষেত্রে সম্ভব হয়। যখন আর্লি স্টেজে ডায়াবেটিস থাকে, সেই ক্ষেত্রে লাইফস্টাইল মডিফিকেশন করে খাবার দাবার এবং হাঁটাচলার কন্ট্রোলের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব। স্যার, সেক্ষেত্রে যে মানে সে যদি নিয়ন্ত্রণ করার জন্য একজন প্রথম দিকেই তার ডায়াবেটিস ডায়াগনোসিস হলো, সে সচেতন থাকতে চায়, স্যার সেক্ষেত্রে কি কি করতে পারে, বা আপনাদের কাছে আসবে কিনা? হ্যাঁ, অবশ্যই আমাদের কাছে আসবে। সেই ক্ষেত্রে আমরা ডায়াবেটিকদের ডায়েট আছে, খাবার দাবারটা কার্বোহাইড্রেটটা কমিয়ে দিয়ে এবং প্রোটিন ফ্যাটটা একটু বাড়িয়ে দিই, কি ধরনের খাবার দাবার খাবে, এবং আমরা ডায়াবেটিস রোগীদের বলি অল্প অল্প করে বারবার খাবে, যে মিলিং ফ্রিকোয়েন্সিটা বাড়িয়ে দেবে। আমরা বাঙালিরা তো ইউজুয়ালি 3 বেলা খাবার খাই, উনি 3 বেলার খাবারটা ভেঙে ভেঙে 6 বেলা খাবে, বা অল্প অল্প করে বারবার খাবে। সেই ক্ষেত্রে আপনার যে সুগার বা চিনিযুক্ত খাবার, বা যেগুলো খুব তাড়াতাড়ি রক্তে মিশে যায়, সেই ফলগুলো, অনেক সময় রোগীরা জিজ্ঞেস করে যে ডায়াবেটিস রোগীরা কোন কোন ফল খেতে পারবে না বা কম পরিমাণে খাবে, যেমন হচ্ছে আপনার যদি বলি আমরা আম, কাঁঠাল বা মালটা, আঙুর, দেখা যায় যে হসপিটালাইজড পেশেন্টদের মালটা খাওয়ার একটা টেন্ডেন্সি থাকে, যে হসপিটালে ভর্তি হলেই মালটা খেতে হবে। এই মালটা কিন্তু ব্লাড সুগার খুব বাড়িয়ে দেয়। হ্যাঁ, এই খাবারগুলো বা এই ফলগুলো অ্যাভয়েড করে আপনি চাইলে সবুজ আপেল, পেয়ারা, নাশপাতি বা যেগুলো কম মিষ্টি বা পাংশে ফল আমরা বলি, সেইগুলো আপনি ফল আকারে খেতে পারেন। এছাড়া কিন্তু বাদাম কিন্তু ডায়াবেটিস রোগীদের জন্য ভালো একটা স্ন্যাক্স। বাদাম, ওটস, এই খাবারগুলো যদি নাস্তা বা স্ন্যাক্স হিসেবে খায়, তাহলে কিন্তু উনি সেই খাবার দাবারের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পারেন। এছাড়া আমি এক্সারসাইজ বা ব্যায়ামের কথা বললাম, যে সপ্তাহে 150 মিনিট বা প্রতিদিন 30 থেকে 40 মিনিট ঘাম ঝরিয়ে জোরে জোরে ব্যায়াম করে বা জগিং স্টাইল এক্সারসাইজ করে, তাহলে ওষুধ ছাড়াই আর্লি স্টেজে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা সম্ভব হতে পারে।
ধন্যবাদ স্যার। স্যার একেবারে আমাদের পাশাপাশি খাদ্য তালিকাটাও বললেন। স্যার একটা ব্যাপার হচ্ছে অনেকেই জিজ্ঞেস করে যে আচ্ছা আমার ডায়াবেটিস হয়নি, তো আমি যদি ডায়াবেটিক রোগীদের খাদ্য তালিকা বা তাদের ফুড চার্ট ফলো করি, এটা কি সম্ভব কিনা বা কোনো ক্ষতির কারণ হবে কিনা? না, ডায়াবেটিস রোগীদের আমরা যেই খাবার দাবারটা দিই সেটাকে বলে ব্যালেন্স ডায়েট। হ্যাঁ, সেখানে পর্যাপ্ত কার্বোহাইড্রেট থাকে, প্রোটিন থাকে, ফ্যাট থাকে। এখন আপনি যদি ওজন কমাতে চান বা হেলদি লাইফস্টাইল লিড করতে চান, আপনার নন ডায়াবেটিক হলেও কিন্তু আপনি এই খাবার দাবার ফলো করতে পারেন। সেই ক্ষেত্রে আপনার ওজন নিয়ন্ত্রণে থাকবে এবং ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা কমে যাবে। এছাড়া যাদের ফ্যামিলি হিস্ট্রি অফ ডায়াবেটিস থাকে, বাবা মায়ের ডায়াবেটিস আছে বা বয়স 30-র দিকে বা 30+, তারা চাইলে আগে থেকে ডায়াবেটিক ডায়েট ফলো করলে ওনার ডায়াবেটিসটা একটু ডিলে হতে পারে, যে বিলম্বে হবে বা পরে হবে। এমনকি তারা প্রয়োজনে একজন আপনাদের মতো হরমোন বিশেষজ্ঞকেও দেখিয়ে নিতে পারে, এন্ডোক্রাইনোলজিস্ট দেখাতে পারেন, রেগুলার ফলো আপে থাকতে পারে। দেখা যায় যে অল্প ডায়াবেটিস হয়ে গেলে সেটার কোনো লক্ষণ প্রকাশ পায় না, আমরা একটু আগে যেটা বলছিলাম, সেই ক্ষেত্রে কিন্তু ওনার রুটিন পরীক্ষা করেই বুঝতে হবে যে ওনার ডায়াবেটিস হয়েছে কিনা। স্যার এখন আমরা অনেকেরই শুনি ইয়াং বয়স হয়তো 25-26 বা 30 প্রি ডায়াবেটিক হয়েছে। স্যার প্রি ডায়াবেটিক ব্যাপারটা কি? প্রি ডায়াবেটিক হচ্ছে ডায়াবেটিস হওয়ার আর্লি স্টেজ। হ্যাঁ, এখানে আমাদের কাট অফ পয়েন্ট থাকে, HbA1c যদি 5.8 এর বেশি থাকে এবং আফটার মিল ব্লাড সুগার যদি 7.8 এর মধ্যে থাকে বা 7.8 এর বেশি থাকে, এটাকে আমরা বলি প্রি ডায়াবেটিস। অনেক সময় দেখবেন আপনাদের কাছে এসে বলবে আমার ডায়াবেটিস তো RBS 9 আছে, যদিও আমরা RBS কে বলেছি সেটা ভালো কোনো পরীক্ষা না, বা উনি OGDT করলো, ওনার 2 hour আফটার গ্লুকোজ লোড আছে 9 বা খাবার পরে 9 আছে, সেই ক্ষেত্রে আমরা জানি 11.1 ক্রস করলে হচ্ছে ডায়াবেটিস। সেই ক্ষেত্রে এটা যে 7.8 এবং 11.1 এর মাঝামাঝি যে অবস্থা, এটাকে বলে আমরা প্রি ডায়াবেটিস। রোগীদের বোঝার জন্য সহজে বলে আমরা বর্ডার লাইনে আছে ডায়াবেটিস, আপনি খাবার দাবার হাঁটাচলা নিয়ন্ত্রণ করবেন। এখনো ডায়াবেটিস হয় নাই, কিন্তু হবে ভাব বা কিছুদিনের মধ্যে হয়ে যাবে আপনি যদি লাইফস্টাইল মডিফিকেশন না করেন। সেই ক্ষেত্রে কিন্তু মেটফর্মিন দেওয়ার ইন্ডিকেশন আছে। প্রি ডায়াবেটিক লেভেলে কিছু স্টাডি আছে, যদি আমরা মেটফর্মিন দিয়ে রাখি তাহলে কিন্তু সেটা ডায়াবেটিক রেঞ্জে যেতে সময় লাগবে বা দেরি হবে এবং ডায়াবেটিসটা আপনার প্রিভেন্ট করবে। স্যার খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য জানলাম, কারণ রোগীরা অনেক সময় চিন্তা করে যে না আমার বলছে প্রি ডায়াবেটিক, ডায়াবেটিস এখনো হয়নি, কিন্তু এখনই ওষুধ দিয়ে দিল, আজীবন ওষুধ খাওয়া লাগবে। দেখা যায় রোগীরা লাইফস্টাইল মডিফিকেশন করে না, কিছুদিন পরে আবার ডায়াবেটিস নিয়ে আমাদের কাছে চলে আসে। জি জি স্যার, তার মানে হচ্ছে প্রি ডায়াবেটিক হলেও প্রাইভেট ডায়াবেটিসটা মেটফর্মিন দেওয়া যাবে। বিশেষ করে ডাক্তারদের ক্ষেত্রে দেখা যায় ডাক্তার স্ট্রেসে থাকে বা হচ্ছে আবার ফ্যামিলি হিস্টরি অফ ডায়াবেটিস থাকে, তাদেরকে তো আমরা কাউন্সিলিং করে চাইলে মেটফর্মিন শুরু করতে পারি। জি জি, এবং এই ওষুধ আজীবনের জন্য না, প্রয়োজন যে কোনো সময় আপনি চাইলে বাদ দিতে পারবেন। জি, একজন ডাক্তারের ফলো আপে থাকলে এটা সম্ভব। স্যার আমাদেরকে যদি একটু ডায়াবেটিসের বিভিন্ন কমপ্লিকেশন বা কোন কোন অঙ্গ আক্রান্ত হয় বলতেন। জি, আপনি জানেন যে ডায়াবেটিস হচ্ছে আপনার পা থেকে মাথা পর্যন্ত সারা বিভিন্ন অঙ্গে সেটি আপনার সমস্যা করতে পারে। যেমন চোখে সমস্যা করতে ডায়াবেটিক রেটিনোপ্যাথি, রোগীরা বলে আমি ডায়াবেটিস বেশি আমি চোখে ঝাপসা দেখছি, বা অনেকে চোখে রক্তক্ষরণ হয়ে চোখ অন্ধ হয়ে যায়। এছাড়া ডায়াবেটিস থেকে আমরা দাঁতের সমস্যা হতে পারে, অনেক সময় রোগীরা বলে ডেন্টাল ইনফেকশন বা দাঁত নড়ে যাচ্ছে, দাঁত ভেঙে যাচ্ছে, সেগুলো কিন্তু ডায়াবেটিসের কমপ্লিকেশন। এছাড়া হার্টে ডায়াবেটিস থেকে সমস্যা হতে পারে, হার্টে ব্লক হতে পারে, তারপর হচ্ছে কার্ডিয়াক ফেলিওর হতে পারে। হ্যাঁ, এছাড়া আপনার হাইপারটেনশন থাকলে সেগুলো আরও ত্বরান্বিত হয়। এছাড়াও ডায়াবেটিস থেকে হচ্ছে আপনার সেক্সুয়াল সমস্যা হতে পারে, ডায়াবেটিস থেকে ইনফার্টিলিটি হতে পারে, ডায়াবেটিস থেকে ডায়াবেটিক ফুট হতে পারে। আপনি জানেন যে ডায়াবেটিস থেকে পায়ে ইনফেকশন হয়, অনেকের পাও কেটে ফেলা লাগতে পারে। এই জন্য ডায়াবেটিস শরীরে এমন কোনো অঙ্গ নেই যেখানে আপনার ডায়াবেটিস প্রভাব ফেলে না। এই জন্য ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখা খুবই গুরুত্বপূর্ণ। এবার একটু হচ্ছে জানবো যে তার যে বিভিন্ন আপনি বলেছিলেন যে জেস্টেশনাল ডায়াবেটিস, গর্ভকালীন ডায়াবেটিক সমস্যা আর কি স্যার, এই ক্ষেত্রে রোগী কি কি উপসর্গ নিয়ে আসতে পারে বা সমাধান কি স্যার? জি, এই ক্ষেত্রে আমরা গর্ভাবস্থায় বলি যাদের হাই রিস্ক আছে বা বয়সটা একটু বেশি 30+ বা এরকম আমাদের কিছু ক্রাইটেরিয়া আছে, তাদেরকে অবশ্যই আমরা যখন আপনার প্রেগনেন্সি কাউন্সিলিং বা আর্লি প্রেগনেন্সিতে আসবে, অবশ্যই OGTT করে দেখতে হবে যে ওনার ডায়াবেটিস বা জেস্টেশনাল ডায়াবেটিস হয়েছে কিনা। সেক্ষেত্রে আমাদের টার্গেটটা কিন্তু খুব স্ট্রিক্ট কন্ট্রোলে রাখতে হবে। আমাদের খালি পেটে 5.3 এবং খাওয়ার 2 ঘন্টা পর 6.7 এর মধ্যে রাখতে হবে। এটা রোগীদের বুঝিয়ে দিতে হবে যে আপনার প্রেগনেন্সি কালীন আপনাদের এই টার্গেটটার মধ্যে রাখতে। অনেক বলে আমার ডায়াবেটিস 8-9 আছে, তো ভালোই আছে, এটা কিন্তু প্রেগনেন্সিতে ভালো না। ডায়াবেটিস যদি আপনার স্ট্রিক্ট কন্ট্রোলে না থাকে তাহলে বাচ্চা এবং মায়ের বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। যেমন হচ্ছে মায়ের আপনার ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে, গর্ভকালীন খিঁচুনি হতে পারে, এবং বাচ্চার জন্মগত ত্রুটি, বাচ্চা হচ্ছে মৃত বাচ্চা প্রসব করা বা এই ধরনের বিভিন্ন বা কনজেনিটাল অ্যানোমালি, হার্টে ফোটা, এই ধরনের বিভিন্ন সাইজ বড় হয়ে যায়, বিভিন্ন সমস্যা হতে পারে। এই জন্য সেই ক্ষেত্রে 1 মাস পর আমরা বলি এন্ডোক্রাইনোলজিস্টের ফলো আপে থাকবেন। এখানে আরেকটি ব্যাপার আছে যে অনেকের প্রথম দিকে ডায়াবেটিস থাকে না, 28 সপ্তাহ পার হয়ে গেলে আবার ডায়াবেটিস চলে আসে। মানে যদি শুধু একবার ব্লাড সুগার চেক করে বলে যে আমার বা মনে করে যে আমার ডায়াবেটিস নেই বা গর্ভকালীন ডায়াবেটিস নেই,
জি জি, তাহলে কিন্তু হবে না, ওনারা কিন্তু আবার রিপিটেডলি ফলো আপ করতে, বিশেষ করে যাদের বয়সটা একটু বেশি থাকে 30+ বা এরকম যাদের থাকে তাদের ক্ষেত্রে আমরা দেখি যে প্রেগনেন্সির লাস্টের স্টেজে ডায়াবেটিস চলে আসে। স্যার এক্ষেত্রে আপনারা কি চিকিৎসা দিয়ে থাকেন? জি, খুবই সুন্দর প্রশ্ন। গর্ভাবস্থায় কিন্তু আমরা ওরাল ড্রাগ বা মুখের ওষুধগুলা দেই না বা এন্ডোক্রাইনোলজিস্ট রিকমেন্ড করি না। দেখা গেছে যে মেটফরমিন বা ওরাল ড্রাগগুলা যেগুলো আছে সেগুলো বাচ্চার বিভিন্ন জন্মগত সমস্যা বা বিশেষ করে মেটফরমিন হচ্ছে বাচ্চার গ্রোথ রিটার্ডেশন করতে পারে, এরকম কিছু স্টাডি আছে। এই জন্য ফার্স্ট ট্রাইমেস্টারে যদি অনেক গাইনোকোলজিস্ট দিয়ে থাকে, আমরা এন্ডোক্রাইনোলজিস্ট ফার্স্ট ট্রাইমেস্টারেও দিই না। এর পরবর্তীতে অবশ্যই ইনসুলিনে যেতে হবে এবং ইনসুলিন দিয়ে ব্লাড সুগারটা ভালো কন্ট্রোল, আমি যে টার্গেটে বললাম সেই টার্গেটে হোল দ্য প্রেগনেন্সি রাখতে হবে। এখানে রোগীদের একটা প্রশ্ন থাকে যে ইনসুলিন দিলে সারা জীবন লাগবে কিনা। জি, আমরা দেখতে পাই যে 90% ক্ষেত্রেই বাচ্চার ডেলিভারি হয়ে যাওয়ার পর এই ডায়াবেটিসটা ভালো হয়ে যায় বা আর থাকে না, সেই ক্ষেত্রে আর ইনসুলিন লাগে না। কিন্তু 10% ক্ষেত্রে এই গর্ভকালীন ডায়াবেটিস কিন্তু থেকে যেতে পারে, যে ওনার পার্মানেন্ট ডায়াবেটিস হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে পরবর্তীতে আমরা ফলো আপে আসতে বলি, পরবর্তীতে 1 মাস পরে ফলো আপে আসলে যখন ডায়াবেটিস পারসিস্ট করে সেই ক্ষেত্রে কিন্তু পরবর্তীতে ওরাল ড্রাগ দেওয়া যায়, যেহেতু উনি এখন আর আফটার প্রেগন্যান্সি। স্যার এবার একটু আমরা জানতে চাবো যে স্থূলতা এবং ডায়াবেটিসের সম্পর্কটা কি? জি, খুবই সুন্দর প্রশ্ন। আমরা দেখি যাদের ওজন বেশি থাকে তাদের কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে, মানে আপনার শরীরে ইনসুলিন আছে সেটি কাজ করতে পারে না। তাই স্থূলতা বা যারা অবেজ থাকে তাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই জন্য বলে যাদের ফ্যামিলি হিস্ট্রি অফ ডায়াবেটিস আছে বা যাদের বয়স 30-এর বেশি তাদের অতিরিক্ত ওজন ঝেড়ে ফেলতে। আপনি জানেন সহজে বিএমআই দিয়ে আমরা ওজন ক্যালকুলেট করতে পারি। আর একটি সহজ হিসাব আছে যে আপনার ওজন বেশি কিনা সেটি ক্যালকুলেশন করে আপনার হাইট যত সেন্টিমিটার হবে সেটা থেকে 100 মাইনাস করলে যত থাকতে হবে সেটা হচ্ছে আপনার আইডিয়াল ওয়েট থাকা দরকার। মনে করেন আমার হাইট যদি 165 সেন্টিমিটার হয়, 100 মাইনাস করলে 65, মানে আমার ওয়েট হওয়ার কথা 65। এভাবে আপনি সহজেই বুঝতে পারেন যে আপনার ওজন ঠিক আছে কিনা। আর আপনি যেটা বলছিলেন যে ওজন বেশি থাকলে কি সমস্যা হতে পারে, ওজন বেশি থাকলে একটা হচ্ছে আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে ডায়াবেটিস হতে পারে। এছাড়া ওজন বেশি থাকলে আপনার অস্টিওআর্থ্রাইটিস, হাঁটুতে ব্যথা হতে পারে। ওজন বেশি থাকলে পিএলআইডি বা কোমরে ব্যথা হতে পারে। ফিমেলদের ক্ষেত্রে ওজন বেশি থাকলে পিসিওএস, ইনফার্টিলিটি সেগুলো হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এটাকে এখন আমরা বলে থাকি ডায়াবেটিসিটি, ডায়াবেটিস এবং ওজন একসাথে, এবং সেটারও কিন্তু ম্যানেজমেন্ট আছে। স্যার একটু ম্যানেজমেন্টটা যদি বলতেন আমাদের। যে এখন ওজন বেশি থাকা একটি মারাত্মক মহামারী বা সমস্যা আমাদের জন্য হয়ে গিয়েছে। ওজন বেশি থাকার জন্য অনেকে ইনফার্টিলিটি হচ্ছে, বাচ্চা কাচ্চা কনসেপ্ট হচ্ছে না, অনেকের ফ্যাটি লিভার হচ্ছে, অনেকে ঘুমের মধ্যে নাক ডাকছে বা স্লিপ অ্যাপনিয়া হচ্ছে। সেজন্য ওজন কমানো খুবই গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে। ওজন কমানোর জন্য অবশ্যই তো লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে। ডায়াবেটিস রোগীদের মতো কার্বোহাইড্রেট কম খেতে হবে, এক্সারসাইজ করতে হবে বা ঘাম ঝরে ব্যায়াম করতে হবে। সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে আমাদের সেডেন্টারি যে লাইফস্টাইল, আমাদের যে অফিস ওয়ার্ক বা হসপিটাল ওয়ার্ক, সেখানে আমরা আলাদা করে ব্যায়াম বা এক্সারসাইজ করার জন্য সময় পাচ্ছি না, বা যেরকম ব্যায়াম করলে আমাদের ওজন কমবে সেটি করার আমরা পর্যাপ্ত সময় পাচ্ছি না। এই জন্য রিসেন্টলি কিছু ঔষধ এবং ইনজেকশন আবিষ্কৃত হয়েছে, যেগুলো হচ্ছে ইউএসএফডি অ্যাপ্রুভড ইনজেকশন, যেগুলো দিয়ে কিন্তু হচ্ছে আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স কমানো যায় এবং হচ্ছে ওজন কমানো যায়। এগুলো কিন্তু হচ্ছে যারা পিসিওএস এর পেশেন্ট বা যারা ইনফার্টিলিটির পেশেন্ট বা ফ্যাটি লিভারের পেশেন্ট বা ডায়াবেটিস থেকে অনেক বেশি হাই ডোজ ইনসুলিন লাগছে বা ডায়াবেটিস কন্ট্রোল হচ্ছে না ওজন বেশি থাকার জন্য, তাদের জন্য কিন্তু খুবই ভালো ড্রাগ, কার্যকরী। এখন হচ্ছে যে অনেক রোগী থাকে তারা বলে যে আমি তো চিকন, আমি মোটা না, এখন আমার কি আর ডায়াবেটিস হবে কিনা? স্যার আসলে বিষয়টা কি? না, সবসময় যে মোটা থাকলে ডায়াবেটিস হবে বা ফ্যামিলি হিস্ট্রি থাকলে যে ডায়াবেটিস হবে, অনেকেই এরকমও বলে যে আমার তো পরিবারে কারো ডায়াবেটিস নেই, তাহলে আমার কেন ডায়াবেটিস হলো বা আমার ডায়াবেটিস হবে না। ব্যাপারটা কিন্তু এরকম না। আমি আগেই বলেছি ডায়াবেটিস হচ্ছে একটা মাল্টিফ্যাক্টোরিয়াল রোগ। এর পিছনে অনেকগুলো ফ্যাক্টর আছে। জেনেটিক কারণ একটি কারণ, এছাড়া পরিবেশগত কারণ, লাইফস্টাইল জনিত কারণ, যে আপনি হাঁটাচলা কম করছেন বা ইনসুলিন রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে বা পরিবেশের বিভিন্ন হেভি মেটাল বা সেগুলো আপনার বিটা সেল ডিস্ট্রাকশন করছে। এজন্য যে ওজন কম থাকলেই যে আপনার বা ফ্যামিলি হিস্ট্রি না থাকলে যে ডায়াবেটিস হবে না, সেরকম না। ধন্যবাদ স্যার। স্যার বারবার আমাদের একটা টার্ম আসছে যে ইনসুলিন রেজিস্ট্যান্ট। এমনকি স্যার আমরা দেখছি যে অনলাইনে অনেকে বলছে যে আমাদের যেই ডায়াবেটিসের যেই মূল চিকিৎসা ধারা, তারা এটাকে চ্যালেঞ্জ করে অনেক কথা বলছে। স্যার আসলে বিষয়টা আপনি কিভাবে দেখেন? এখানে একটি ব্যাপার হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স মানে হচ্ছে আপনার শরীরে ইনসুলিন আছে কিন্তু সেটি হচ্ছে কাজ করতে পারছে না। বিশেষ করে ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস যাদের আছে বা যাদের ওজন বেশি থাকে তাদের কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে। এটি কিন্তু আপনি ল্যাব টেস্ট করে বা হোমা আয়ার নামে এখন খুব বেশি আপনার দেখা যাচ্ছে অনেকেই করতে চাচ্ছে আমাদের কাছে এসে, এগুলো না করেও কিন্তু আপনি বুঝতে পারেন আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স আছে কিনা। ইনসুলিন রেজিস্ট্যান্সের সাইন হচ্ছে আপনার ঘাড়গুলো কালো হয়ে যাবে, আপনার বগলগুলো কালো হয়ে যাবে, বা আপনার ওজনটা বেশি থাকবে, বা ব্লাড সুগারটা একটু বেশি থাকবে, ফাস্টিং ব্লাড সুগারটা বেশি থাকবে এবং ইনসুলিনটা বেশি থাকবে। ফাস্টিং ইনসুলিন, সি পেপটাইড সেগুলো
পরীক্ষা করেও কিন্তু সেই ইনসুলিন রেজিস্ট্যান্স দেখা যায়, কিন্তু এগুলো হচ্ছে কস্টলি পরীক্ষা। এই জন্য আমরা সবসময় সেই পরীক্ষাগুলো করাই না, কারণ আমরা যেহেতু বুঝতেই পারছি ওনার টাইপ 2 ডায়াবেটিস, ওনার ইনসুলিন রেজিস্ট্যান্স আছে, সেখানে অতিরিক্ত পরীক্ষা করানোর কোনো দরকার নেই। আর রোগী কিন্তু চাইলে ন্যাচারালভাবেই সেই ইনসুলিন রেজিস্ট্যান্স কমাতে পারে। আপনি যেটা বললেন যে সোশ্যাল মিডিয়ায় একটা হাইপ উঠেছে যে ওষুধ ছাড়া বা ইনসুলিন ছাড়া আপনি ডায়াবেটিস কীভাবে কন্ট্রোল করতে পারেন। হ্যাঁ, এখানে হচ্ছে আপনি যদি এক্সারসাইজ করেন অনেক বেশি বা আপনি খাবার দাবার কার্বোহাইড্রেট যদি কমিয়ে দেন, তাহলে কিন্তু আপনি ইনসুলিন ছাড়াই বা ওষুধ ছাড়াই ডায়াবেটিস কন্ট্রোল করতে পারেন। কিন্তু সেটি হতে পারে আপনার সাময়িক সময়ের জন্য বা যাদের ডায়াবেটিস অল্প পরিমাণে থাকে। এখন আপনার ডায়াবেটিস যে ব্লাড সুগার যে 23 থাকে, সেটা কিন্তু আপনি এক্সারসাইজ, হাঁটাচলা, খাবার দাবারের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন না। এখন আমার যে আর্লি স্টেজে ডায়াবেটিস হয়, আমার হচ্ছে আফটার মিল আছে 9 বা 10 বা 11, সেই ক্ষেত্রে যদি আমি ড্রাগস না যাই বা মেডিসিনে না যাই, আমি কিন্তু আমার ডায়াবেটিস ওষুধ ছাড়াই কন্ট্রোল করতে পারি। আর আপনি জানেন যে হাঁটাচলা করলে হচ্ছে আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স কমে যাবে, ওজন কেউ যদি কমাতে পারে, সেই ক্ষেত্রে আর্লি স্টেজে ঔষধ বা ইনসুলিন ছাড়াই ডায়াবেটিস কন্ট্রোল করা যেতে পারে। কিন্তু যাদের অনেক বেশি ডায়াবেটিস বা অনেক বছর ধরে ডায়াবেটিসের বয়স বেশি হলে, মনে করেন যাদের 10-15 বছর ধরে ডায়াবেটিস, তাদের কিন্তু বেটা সেল ডিস্ট্রাকশন হতে হতে একেবারে 0 পর্যায়ে চলে আসে। তাদেরকে কিন্তু ইনসুলিন ছাড়া যে শুধু লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে কিন্তু ডায়াবেটিস কন্ট্রোল করা যাবে না। সেই ক্ষেত্রে রোগীদের অনেক সময় আমরা বোঝাতে বলি যে ডায়াবেটিসের ঔষধগুলো বা এগুলো কাজ করে লেবু চিপার মতো। এখন আপনার লেবু যদি রসই না থাকে, চিপে সেটা আর কি বের করবে? আচ্ছা, খুব সুন্দর একটা উদাহরণ দিলেন রোগীদের বোঝার জন্য। স্যার, এবার আসবো হচ্ছে হাইপোগ্লাইসেমিয়ার কথা। আমরা জানি স্যার, হাইপোগ্লাইসেমিয়া আসলে সমস্যাটা কেন হয় এবং এক্ষেত্রে আসলে সমাধান কি? যে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ডায়াবেটিস রোগীদের জন্য। অনেক সময় দেখা যায় ডায়াবেটিস রোগী ইনসুলিন নিচ্ছে, ইনসুলিন নিলে আমরা জানি যে সাথে সাথে বা 15-20 মিনিট খেতে হবে। ইনসুলিন নিয়ে উনি ঘুমিয়ে যাচ্ছে বা ইনসুলিন নিয়ে গোসল করতে গেল, নামাজ পড়তে গেল, তাহলে কিন্তু এটা হাইপোগ্লাইসেমিক হয়ে যেতে পারে। ইনসুলিনের একটা অন্যতম কমপ্লিকেশন কিন্তু হাইপোগ্লাইসেমিয়া। সেই ক্ষেত্রে রোগীদের আমরা যথাযথ ইনসুলিন দিয়ে কাউন্সিলিং করে দিতে হবে যে আপনি ইনসুলিন নিলে অবশ্যই এই সাথে সাথে খেতে হবে, খাবার দাবার রেডি করে ইনসুলিন দেবেন। এমনকি অনেক সময় যাদের ইনসুলিনের ডোজ যদি বেশি হয়ে যায় বা ওভারডোজ হয়ে যায়, সেই ক্ষেত্রেও কিন্তু হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। সেই ক্ষেত্রে আমাদের ডোজ মডিফিকেশন করে দিতে হবে। এছাড়া কারো যে কিডনি রোগ থাকে, সিকেডি, সেই ক্ষেত্রে দেখা যায় যে অল্প ইনসুলিন দিলেই ওনাদের হাইপো হয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা বলি সেটা প্রিভেন্ট করার জন্য আপনি ফ্রিকোয়েন্ট মিল খাবেন, অল্প অল্প করে 2-3 ঘন্টা পর পর। আমরা বলি কমপ্লেক্স কার্বোহাইড্রেট যেমন চিরা, মুড়ি, ভুট্টা, বাদাম, সেগুলো খেতে পারেন, যেগুলো অনেক সময়ক্ষণ ধরে আপনার পেটে থাকবে এবং আপনার হাইপোগ্লাইসেমিয়া হবে না। সেই ক্ষেত্রে আমরা রোগীদের হাইপোগ্লাইসেমিয়ার সিমটমগুলো বলে যে কখন বুঝবেন আপনি হাইপো হয়ে যাচ্ছেন, যে আপনার বুক ধরফর করবে, আপনার ঘাম দিবে বা আপনার মাথা ঘোরাবে, হ্যাঁ, বা আপনি একটু অ্যাবনর্মাল আচরণ করবেন, এরকম যদি কিছু হয় তাহলে আপনি সাথে সাথে চিনি মিষ্টি বা সেই জাতীয় খাবার খেয়ে ফেলবে। সেখানে আরেকটি আমি কথা বলি, কারণ মেডিভয়েস হচ্ছে একটা ডাক্তারদের প্ল্যাটফর্ম, বেশি অনেক ডাক্তাররা দেখে এটাকে আমরা স্পন্টেনিয়াস হাইপোগ্লাইসেমিয়া। কেউ নন ডায়াবেটিক না, তবু হাইপো হয়ে যাচ্ছে। আমাকে একটু সকালে একজন ডাক্তার বললো যে ভাই আমার তো ডায়াবেটিস না, আমি হাইপো হয়ে যাচ্ছি, আমি কি পরীক্ষা নিরীক্ষা করবো? এই ক্ষেত্রে আমরা দেখি কারো যদি কর্টিসল হরমোনের ঘাটতি থাকে বা অ্যাড্রেনালিন ইনসাফিসিয়েন্সি থাকে, তার কিন্তু ডায়াবেটিস না থাকলেও হাইপোগ্লাইসেমিয়া হয়ে যেতে পারে। এছাড়া কারো যদি আপনার সিকেডি, সিএলডি থাকে, সেগুলো বয়স্ক পেশেন্টের ক্ষেত্রে তারা কিন্তু এরকম হাইপো হয়ে যেতে পারে। এই জন্য কেউ যদি ফ্রিকোয়েন্টলি হাইপোগ্লাইসেমিক হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা বেজাল কর্টিসল, তারপরে লিভার ফাংশন, রেনাল ফাংশন, সেইগুলো দেখে থাকি। এছাড়া ইনসুলিনোমা নামে একটি টার্ম আছে, যে ইনসুলিন সিক্রেটিং টিউমার যদি শরীরের কোথাও থাকে, সেটা ইনসুলিন সিক্রেট করে নন ডায়াবেটিক হলেও আপনার হাইপোগ্লাইসেমিক হয়ে যেতে পারে। তাই কেউ যে ডায়াবেটিস নেই কিন্তু হাইপোগ্লাইসেমিক হয়ে যাচ্ছে, অবশ্যই একজন এন্ডোক্রাইনোলজিস্টের কনসালটেশন নেবেন। অনেক সময় হচ্ছে জানি যে থাইরয়েডের কথা, থাইরয়েডের রোগ হয়, থাইরয়েডের সমস্যা। স্যার, কি কি উপসর্গ নিয়ে আসতে পারে এবং থাইরয়েডের রোগের ধরন কি কি আছে? জি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা যে হাইপোথাইরয়েড রোগীরা অনেক সময় দেখা যায় যে অতিরিক্ত ওজন নিয়ে আমাদের কাছে আসে বা ব্যাক পেন নিয়ে আসে। হাইপোথাইরয়েড একটি সিমটম কিন্তু আমার কোমর ব্যথা বা শরীর ব্যথা। দেখা যায় ব্যাক পেন নিয়ে উনি অর্থোপেডিক্স ডাক্তারের কাছে গেল, সেখানে পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল ওনার হাইপোথাইরয়েড আছে বা টিএসএস বেশি, অথবা উনি হচ্ছে আপনার পিরিয়ড ইরেগুলার হচ্ছে বা ব্লিডিং বেশি হচ্ছে, কম হচ্ছে, উনি গাইনোকোলজিস্টের কাছে গেল, উনি পরীক্ষা করে দেখলো যে ওনার হাইপোথাইরয়েড আছে। এছাড়া হাইপোথাইরয়েড যে নন স্পেসিফিক সিমটম নিয়ে আসে, পা ফুলে যাচ্ছে, ওনারা দেখা যায় কিডনি ডাক্তারের কাছে যায়, ক্রিয়েটিনিন নর্মাল, টিএসএস পরীক্ষা করে দেখা যায় বেশি, এই ধরনের বিভিন্ন সিমটম নিয়ে আসে। এছাড়া হাইপোথাইরয়েড জেনারেল যে সিমটমগুলো আপনি জানেন, যে হচ্ছে ঘুম ঘুম লাগবে, চুল পড়ে যাবে, তারপর মাসিক অনিয়মিত হবে, অনেকে ইনফার্টিলিটি হতে পারে, বাচ্চা কনসিভ হচ্ছে না। এছাড়া মেলদের ক্ষেত্রে সেক্সুয়াল ডিসফাংশন বা ইরেকটাইল ডিসফাংশন, সেগুলো হতে পারে। জি স্যার, ধন্যবাদ স্যার। এছাড়া থাইরয়েডের ক্ষেত্রে আর কি কি সমস্যা আছে? জি, এটি আমি বললাম ইউজুয়ালি হাইপোথাইরয়েড। আপনি জানেন আরেকটি টাইপ আছে হাইপারথাইরয়েডিজম, সেখানে সেটা ঠিক উল্টা সিমটমগুলো দেখা দেয়, যে ওজন কমে যাচ্ছে হঠাৎ করে, বুক ধরফর করছে,
বা হচ্ছে ঘুমাতে পারছে না, অস্থির লাগছে, বা চোখটা কোটর থেকে বেরিয়ে যাচ্ছে, এই ধরনের বিভিন্ন সিমটম হাইপারথাইরয়েডিজম নিয়ে আসে। এছাড়া অনেকের গলা ফোলা বা গলাগণ্ড নিয়ে আসে, এটা হাইপার দুই ক্ষেত্রে হতে পারে। এছাড়া অনেক সময় আমরা দেখি থাইরয়েড ক্যান্সারও আছে এক ধরনের টাইপ। আমরা যখন আল্ট্রাসোনোগ্রাম করে এটা সাসপেক্টেড পাই, এটা কোনো কার্সিনোমার কিছু ফিচার আমরা আল্ট্রাসোনোগ্রামে বুঝতে পারি, তখন আমরা এফএনএসি করে থাকি। এফএনএসি করে কিন্তু অনেক সময় দেখা যায় যে ফলিকুলার কার্সিনোমা বা বিভিন্ন ধরনের ক্যান্সারও থাইরয়েড হয়ে থাকে। সেই ক্ষেত্রে কিন্তু সার্জারি বা অপারেশনের প্রয়োজন হতে পারে। সেই ক্ষেত্রে আমরা নাক কান গলা ডাক্তারের কাছে রেফার করি। জি স্যার, তার মানে একটু গুরুত্বপূর্ণ তথ্য পেলাম যে থাইরয়েডের ক্যান্সারও হতে পারে এবং এটার জন্য একজন থাইরয়েড বা হচ্ছে হরমোন বিশেষজ্ঞ ডাক্তারকে দেখাবে এবং প্রয়োজনে উনি হচ্ছে অবশ্যই সার্জনের কাছে রেফার করবে। সেই ক্ষেত্রে থাইরয়েড ক্যান্সার যদি আপনার অপারেশন করে আর্লি স্টেজে, সেটি কিন্তু অনেক সময় 100% কিউরেবল হয়। যাক, আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য খুবই আশার বাণী। স্যার, একটা জিনিস রোগীরা খুব জানতে চায় যে থাইরয়েড ওষুধের খাওয়ার নিয়মটা কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। রোগীরা বলে যে থাইরয়েড ওষুধ খাবার কতক্ষণ আগে খাবো। এটা আমরা বলি এমটি স্টোমাকে বা খালি পেটে আপনার খেতে হবে। যদি আমাদের বইপত্রে লেখা আছে 4 ঘন্টা আগে যদি খেতে পারে, 2 থেকে 4 ঘন্টা আগে খেতে পারলে খুবই ভালো। কিন্তু 4 ঘন্টা রোগীদের জন্য একটু কষ্ট হয়ে যায় 4 ঘন্টা আগে খাওয়া। সেই ক্ষেত্রে আমরা বলি যে 2 ঘন্টা আগে যদি আপনি খেতে পারেন, সেই ক্ষেত্রে খেলেও হবে। অনেক সময় রোগীরা বলে সকালে উঠেই আমার অফিসে যেতে হয় বা নাস্তা করতে হয়, সেই ক্ষেত্রে আমি কিভাবে খাবো? সেই ক্ষেত্রে আপনি যদি রাতে শোয়ার সময় খেয়ে ফেলেন, যে আপনি রাতে যে 9টায় রাতের খাবার খান, আপনি 12টা 1টা যদি ঘুমান, সেই ক্ষেত্রে 4 ঘন্টা পর কিন্তু এমটি স্টোমাক ধরা হয়, আপনি রাতে শোয়ার সময় খেয়ে ফেললে হবে। এই ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে রমজানের সময় দেখা যাচ্ছে এই সময় উঠেই তাড়াতাড়ি খাবার খেতে হবে, 2 ঘন্টা বা 1 ঘন্টা বসে থাকার সুযোগ নেই। সেই ক্ষেত্রে কেউ যদি রাতে শোয়ার সময় যদি আপনার লেভোথাইরক্সিন বা থাইরয়েড ওষুধ খেয়ে ফেলে, সেটিও কিন্তু ভালো কাজ করবে। সেই ক্ষেত্রে আরেকটি ব্যাপার আছে যে থাইরয়েড ওষুধের সাথে হচ্ছে আপনার হচ্ছে গ্যাসের ওষুধ, যেটা অমিপ্রাজল বা এসমিপ্রাজল, সেগুলো এবং ক্যালসিয়াম এবং আয়রন কন্টেনিং সাপ্লিমেন্ট, সেইগুলো যদি খায় তাহলে থাইরয়েড ওষুধের কার্যকারিতা কমে যায়। সেই জন্য আমরা বলি থাইরয়েড ওষুধের সাথে 2 ঘন্টার মধ্যে বা 1 ঘন্টার মধ্যে আপনি গ্যাসের ওষুধ, আয়রন, ক্যালসিয়াম সেগুলো খাবেন না। এগুলো কিন্তু রোগীদের বলে দেওয়া বা বুঝিয়ে দেওয়া খুবই গুরুত্বপূর্ণ তথ্যের জন্য ধন্যবাদ স্যার। যেহেতু রমজানের প্রসঙ্গ টানলেন, একটু স্যার জানতে চাইবো যে রমজানে ডায়াবেটিস রোগীদের ওষুধ খাওয়ার নিয়মটা যদি একটু বলতেন। যে অবশ্যই সেটি একটু হচ্ছে ভাস্ট টপিক। যারা ইনসুলিন নিচ্ছে তাদের জন্য একরকম, যে ওরাল ড্রাগ খাচ্ছে তাদের জন্য অন্যরকম। আমি ওরাল ড্রাগটাই প্রথম দিয়ে শুরু করি। যারা গ্লিক্লাজাইড গ্রুপের ওষুধ খাচ্ছে, যা রোগীরা বলে থাকে খালি পেটের ওষুধটা আপনি খাবেন ইফতারের সময় বা আজান পড়লে আপনি ওষুধটা খেয়ে আপনি ইফতার করবেন। আর যে খাবারের পরের যে ওষুধগুলো আছে, ম্যাটফর্মিন বা ম্যাটফর্মিনের সাথে অন্য ড্রাগের কম্বিনেশন, যেমন ভিলডাগ্লিপিন, ম্যাটফর্মিন কম্বিনেশন, সেটি আপনি যদি 2 বেলা খেয়ে থাকেন, আপনি সকালের ডোজটা খাবেন ইফতারের পরে, আর রাতের ডোজটা খাবেন সেহরির পরে। আর কেউ যদি 3 বেলা খেয়ে থাকে বা রাতের খাবার খেয়ে থাকে, রাতের খাবারের পরেও খেতে পারে। অনেকেই দেখা যায় যে রমজান মাসে রাতের খাবারটা খায় না বা স্কিপ করে, কিন্তু আমরা ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে কিন্তু বলি যে রাতের খাবারটা স্কিপ না করতে, ফ্রিকোয়েন্ট মিল খেতে, এবং সেহরিটা বলি যে যত লেটে করা যায়, যে লাস্ট স্টেজে সেহরিটা করলে ওনার যে ফাস্টিং পিরিয়ডটা কমে আসে। ইসলামেও কিন্তু বলে যে আপনি লাস্ট স্টেজে বা শেষের দিকে সেহরিটা করুন, বেশি আগে খাবেন না, সেটি অবশ্যই রোগীদের জন্য উপকারী। আর যারা ইনসুলিন নিচ্ছে, ইনসুলিনের ক্ষেত্রে যারা 2 বেলা ইনসুলিন নিচ্ছে, আমরা বলি যে সকালের ডোজটা চলে যাবে হচ্ছে আপনার ইফতারের আগে, আর রাতের ডোজটা আমরা একটু কমিয়ে দিই, 50% কমিয়ে সেহরির আগে নিবে। সেই ক্ষেত্রে অবশ্যই রমজান আসার আগে ডায়াবেটিসের ডাক্তারের কাছে গিয়ে সেই ডোজগুলো মডিফিকেশন করে বা ঠিক করে নিয়ে আসবে, নাহলে কিন্তু রমজানের সময় হাইপোগ্লাইসেমিক হতে পারে। খুব গুরুত্বপূর্ণ তথ্য, কারণ এটা নিজে আসলে এক্সপেরিমেন্ট করতে যাওয়া উচিত না। স্যার, এবার একটু জানবো যে আপনি বলছিলেন কিছু এন্ডোক্রাইন মাসিক অনিয়মের কথা। স্যার, এই যে মাসিক অনিয়মিত হলে বা আমরা জানি পিসিওএস রোগের কথা, এগুলো হলে স্যার সাধারণত মানুষ গাইনোকোলজিস্টের কাছে যায়, কিন্তু এটার আসলে এন্ডোক্রাইনোলজির ভূমিকাটা কি? জি, আপনার পিরিয়ড ইরেগুলার বা মাসিক অনিয়মিত হওয়া যে শুধু যে গাইনোকোলজিক্যাল কারণ হতে পারে সেরকম কিন্তু না। অনেক সময় আমরা দেখি কিছু লাইফস্টাইল জনিত কারণ, স্ট্রেসে থাকলেও কিন্তু আপনার পিরিয়ড এলোমেলো হয়ে যেতে পারে, বা কারো যে ওজন হঠাৎ করে বেড়ে যায় বা ওজন হঠাৎ করে কেউ কমিয়ে ফেলে এক্সারসাইজ করে বা জিম করে, সেই ক্ষেত্রেও কিন্তু পিরিয়ড ওনার ইরেগুলার হতে পারে। এছাড়া কিছু হরমোনাল কারণে কারো যে হাইপারথাইরয়েডিজম অথবা হাইপোথাইরয়েডিজম থাকে, তাহলে কিন্তু পিরিয়ড ইরেগুলার হতে পারে এবং সে থেকে ইনফার্টিলিটি বা বাচ্চা কনসিভ হচ্ছে না, সেই ধরনের সমস্যা হতে পারে। এছাড়া আপনি জানেন প্রোলাকটিন নামে একটা হরমোন আছে, কারো যে প্রোলাকটিন হরমোন বেড়ে যায় তাহলে কিন্তু পিরিয়ড এরকম সমস্যা হতে পারে। এছাড়া গাইনোকোলজিক্যাল বিভিন্ন কারণেও পিরিয়ড ইরেগুলার হতে পারে। তাই পিরিয়ড ইরেগুলার হলে একজন গাইনোকোলজিস্টের পাশাপাশি একজন এন্ডোক্রাইনোলজিস্টের কনসালটেশন আপনি নিতে পারেন। স্যার, ধন্যবাদ। স্যার,
আরেকটা বিষয় জানবো যে আমরা তো মানে ফিমেল ইনফার্টিলিটির কথা খুব শুনি, তো আসলে স্যার মেল ইনফার্টিলিটিও তো আছে আমরা জানি, যে পুরুষের বন্ধ্যাত্ব। স্যার এই ক্ষেত্রে চিকিৎসাটা সে কার থেকে নিবে বা কি চিকিৎসা দিয়ে থাকেন? জি অবশ্যই আমাদের দেখা যায় যে ইনফার্টিলিটি বা বাচ্চা হচ্ছে না মানে একজন নারীকে ব্লেম দেওয়া হয়, যে আমরা বলি মেল ফ্যাক্টর ইনফার্টিলিটি, যে পুরুষের বিভিন্ন কারণেও কিন্তু আপনার ইনফার্টিলিটি হতে পারে। দেখা যায় যে আমরা পুরুষের শুক্রাণুর সমস্যা, অলিগোস্পার্মিয়া, অ্যাস্টেনোজোস্পার্মিয়া, অ্যাজোস্পার্মিয়া, সেগুলো এখন খুব বেশি পরিমাণে পাচ্ছি। আমরা বিএমএর আউটডোরে বসলে দেখা যায় আমরা 40% মেল ফ্যাক্টর বা পুরুষের কারণে ইনফার্টিলিটি পাচ্ছি। কিন্তু দেখা যায় যে আমাদের সামাজিক পারিপার্শ্বিকতা হচ্ছে পুরুষ ওনার পরীক্ষাই করতে চায় না, বলে না আমার সব ঠিক আছে, আমি কোনো পরীক্ষাই করব না, শুধু মেয়েটার উপর দিয়ে পরীক্ষা নিরীক্ষা বা যত ব্লেম সব কিছু যাচ্ছে। এই জন্য অবশ্যই আমরা যখন ইনফার্টিলিটি চিকিৎসা করি অবশ্যই নারীদের পাশাপাশি পুরুষের যে কারণগুলো আছে সেগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করি। অনেক সময় দেখা যায় যে হরমোনাল কারণে, কারো যে আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে সেটার কারণে ওনার ইনফার্টিলিটি হতে পারে, কারো থাইরয়েড হরমোনের সমস্যা থাকে, হাইপারথাইরয়েডিজম, হাইপোথাইরয়েডিজম থাকে মেলের, সেটার জন্য আপনার সেক্সুয়াল সমস্যা ইনফার্টিলিটি হতে পারে। এছাড়া কারো যদি মেলের প্রোলাক্টিন হরমোন বেশি থাকে অথবা টেস্টোস্টেরন হরমোন কম থাকে, বা আমরা হাইপোগোনাডিজম নামে একটা রোগ আছে যেখানে এলএস এফএসএস হরমোন কম থাকে, টেস্টোস্টেরন কম থাকে, সেটার কারণেও কিন্তু আপনার পুরুষের কারণে বন্ধ্যাত্ব হতে পারে। এছাড়া হচ্ছে ইউরোলজিক্যাল কিছু কারণ, যে ভেরিকোসিল বা এই ধরনের কিছু সমস্যার কারণেও আপনার ইনফার্টিল হতে পারে। এই জন্য এখন বাংলাদেশে আস্তে আস্তে ইনফার্টিলিটি সেক্টর ডেভেলপ করছে, অনেক ইনফার্টিলিটি স্পেশালিস্ট আসছে। সেই জন্য আমরা বলি কারো যদি ইনফার্টিলিটি হয় আপনার একজন ইনফার্টিলিটি স্পেশালিস্টের শরণাপন্ন হবেন। উনি মেল ফিমেল দুইজনকে ইভালুয়েশন করে কোথায় কি সমস্যা সেটা আইডেন্টিফাই করে। অনেক সময় কিছু কারেক্টেবল ফ্যাক্টর থাকে, কারণ যে আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে বা হরমোনাল কারণে ওনার শুক্রাণু সমস্যা থাকে বা হরমোনাল কারণে যদি ফিমেল পার্টনারের সমস্যা থাকে, সেগুলো কারেকশন করলেই কিন্তু হচ্ছে আপনার আবার কনসিভ করার সমস্যা হয়। এই জন্য আমরা অনেক সময় ইনফার্টিলিটি না বলে এখন বলি সাবফার্টিলিটি। আচ্ছা জি স্যার, আসলে এটা আমাদের মানে সামাজিক প্রেক্ষাপটে খুব গুরুত্বপূর্ণ, এবং দেখা গেছে মানুষের জীবনযাত্রার সাথে সাথে সমস্যাও কিন্তু ধরন বদলাচ্ছে। জি আমি একটু অ্যাড করে দেখা যাচ্ছে এখন লেট ম্যারেজ, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে আপনার ক্যারিয়ার টেরিয়ার সবকিছু করে পড়াশোনা শেষ করে লেট ম্যারেজ কিন্তু ইনফার্টিলিটি একটা কারণ। আপনি জানেন যে মেয়েদের বয়স বাড়ার সাথে সাথে ওনার যে ডিম্বাণু রিজার্ভ এমএইচ সেটি কমে যেতে পারে। ছেলেদের ক্ষেত্রেও দেখা যায় যে বয়স বাড়ার সাথে সাথে কিন্তু শুক্রাণুর কোয়ালিটি আস্তে আস্তে খারাপ হতে পারে এবং সেক্সুয়াল সমস্যাগুলো বাড়তে থাকে। এই জন্য যে লেট ম্যারেজ বা দেরিতে বিয়ে করাও কিন্তু আপনার ইনফার্টিলিটি বেড়ে যাওয়ার একটা অন্যতম কারণ। জি জি স্যার, তো আসলে সমস্যার সাথে সাথে আমাদের সমাধানমুখী হওয়াটাই বেশি জরুরি। তো এই জন্য মানুষ বিভিন্ন লজ্জা বা হীনমন্যতা না বসে থেকে সে যদি একজন হরমোন বিশেষজ্ঞের কাছেও আসেন, তার সমাধানটি তিনি হয়তো পেয়ে যাবেন। ডায়াবেটিসের রোগীদের ক্ষেত্রে কি কি ব্যায়াম আপনারা সাজেস্ট করেন? যে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে আমরা বলি অ্যারোবিক এক্সারসাইজ, যেটা হচ্ছে আপনার ঘাম ঝরিয়ে ব্যায়াম, যেমন হচ্ছে আপনার জোরে জোরে হাঁটা বা জগিং বা রানিং বা সুইমিং বা সাইকেল চালানো, মেয়েদের ক্ষেত্রে দড়ি লাফ, হ্যাঁ এই ধরনের ব্যায়ামগুলো করলে হচ্ছে আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স কমবে, ওজন কমবে। বা অন্যরা জিমে যে কার্ডিও বা সেগুলো করে সেগুলো করতে পারেন, কিন্তু আমরা অ্যারোবিক এক্সারসাইজের উপর গুরুত্ব বা জোর বেশি দিয়ে থাকি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার আমরা তো বলি যে আসলে অনেক সময় রোগীরা জানতে চায় যে ডাক্তারদেরকে জিজ্ঞেস করলে বলে হাঁটার কথা, এখন স্যার কখন হাঁটবে তারা জানতে চায়। জি হাঁটারও আমাদের এন্ডোক্রাইন একটা ডেফিনেশন আছে, কখন আমরা কি হাঁটা বলবো বা এক্সারসাইজ বলবো। এটা হচ্ছে আপনার যেটা আমরা একটু আগেও বলেছি 30 থেকে 40 মিনিট ঘাম ঝরিয়ে জুড়ে জুড়ে হাঁটবে, এমনভাবে হাঁটবে যে হাঁটার পরে যে যেন ওনার ঘাম ঝরে অথবা পালসটা বেড়ে যায়। রোগীরা তো পালস বুঝতে পারবে না, আমরা সেই বলি যে আপনি থামার পরে যেন ঘাম ঝরে। আপনি পার্কে বাদাম খেতে খেতে হাঁটলেন অথবা আপনি ভার্সিটিতে গেলেন হেঁটে হেঁটে, অফিসে গেলেন হেঁটে হেঁটে, সেটি কিন্তু আপনার ইফেক্টিভ এক্সারসাইজ হবে না বা এক্সারসাইজ হিসেবে কাউন্ট হবে না। আর আপনি সময়ের ব্যাপারে বলছিলেন, আমরা বলি যে আর্লি মর্নিংয়ে করলে ভালো। আর আপনি তো বেশি সানলাইট বা রোদের মধ্যে তো বেশি ব্যায়াম করতে পারবেন না। আর্লি মর্নিংয়ে অনেকের পারে না বা আর্লি মর্নিংয়ে উঠতে পারে না বা আর্লি মর্নিংয়ে কাজ থাকে, সেই ক্ষেত্রে আমরা বলি অনেক সময় আপনি যদি ইভিনিং আওয়ারে করেন, হ্যাঁ আসরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে আপনি জগিং করতে পারেন, হাঁটতে পারেন, দড়ি লাফ করতে পারেন মেয়েদের ক্ষেত্রে, সেই টাইমেও কিন্তু আপনি আপনার এক্সারসাইজ বা ব্যায়াম করতে পারেন। স্যার আসলে বর্তমান পুরো বিশ্বের প্রেক্ষাপটে যদি চিন্তা করি, তো ডায়াবেটিসটাকে কি আসলে বৈশ্বিক মহামারী বলা যায়? যে অবশ্যই বৈশ্বিক মহামারী বলা যায়। আমাদের যে লাইফস্টাইল পরিবর্তন, খাবার দাবারের পরিবর্তন, আমরা ফাস্টফুড খাচ্ছি, রিফাইন্ড ফুড খাচ্ছি, হাই ক্যালোরি ফুড খাচ্ছি, সেইভাবে আমরা এক্সারসাইজ করছি না। আমরা হাতের কাছেই গ্যাজেট পেয়ে যাচ্ছি, হাতের কাছেই আমরা ট্রান্সপোর্ট পেয়ে যাচ্ছি। আমরা যে একটু রাস্তা হেঁটে যাব বা এক্সারসাইজ করব সেটি সুযোগ হয়ে উঠছে না। এছাড়া আমাদের গ্যাজেটে আসক্তির জন্য আমরা রাত জাগছি, সেটার কারণে আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্স বেড়ে যাচ্ছে, আমরা কর্টিসল হরমোন সিক্রেশন বাড়ছে, স্ট্রেস বাড়ছে। এগুলো বিভিন্ন কারণে কিন্তু গ্লোবালি ডায়াবেটিস বেড়ে যাচ্ছে।
তো আসলে আমাদের এখনই সচেতনতার সময় স্যার। তাহলে এই প্রেক্ষাপটে এবং আমরা আসলে প্রোগ্রামের শেষ দিকেও আসছি, তো পারিবারিক এবং সামাজিক দিক থেকে ডায়াবেটিস প্রতিরোধের জন্য আমাদের কি কি করণীয়? যে অবশ্যই সেই ক্ষেত্রে যাদের বয়স আপনার বাড়তি 30+ বা যাদের ফ্যামিলি হিস্ট্রি অফ ডায়াবেটিস আছে বা যাদের ইনসুলিন রেজিস্ট্যান্সের লক্ষণগুলো আছে, সেই ক্ষেত্রে অবশ্যই বলবো আমাদের পারিবারিকভাবে আমাদের খেলাধুলা বা বাচ্চাদের ক্ষেত্রে এখন দেখা যায় যে অ্যাডোলেসেন্ট বা বাচ্চাদের ক্ষেত্রেও ডায়াবেটিস হয়ে যাওয়ার সম্ভাবনা বাড়ছে, ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ছে। বাচ্চাদের খেলাধুলায় উদ্বুদ্ধ করা, গ্যাজেটে আসক্তি কমানো বা যেইগুলো এক্সারসাইজ করলে ইনসুলিন রেজিস্ট্যান্স কমে সেইগুলো এক্সারসাইজে বাচ্চাদের উদ্বুদ্ধ করা। এবং স্কুল কলেজের ক্ষেত্রে যে মানে পর্যাপ্ত প্লেগ্রাউন্ড বা মাঠ আছে সেই রকম স্কুলের ব্যবস্থা করা এবং বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থা করা এবং গ্যাজেট আসক্তি কমানো। আর বড়দের ক্ষেত্রেও আমাদের ফাস্ট ফুড, ফ্যাটি ফুড, হাই ক্যালোরি ফুড, রিফাইন্ড সুগার বাদ দিয়ে আমাদের যে প্রাকৃতিক খাবারগুলো আছে যেগুলো হচ্ছে আপনার লো ক্যালোরি ফুড, যেমন হচ্ছে সবুজ আপেল, পেয়ারা, আমরা জামরা, সেগুলো খাওয়া, বাদাম খাওয়া, হ্যাঁ সেই ধরনের খাবার দাবারগুলো, হেলদি ফুড যেটাকে বলে সেগুলো খাওয়া এবং আমাদের লাইফস্টাইলের পরিবর্তন, বেশি রাত না জাগা, গ্যাজেট আসক্তি কমিয়ে দেওয়া, সেগুলোর মাধ্যমে আমরা চাইলে ডায়াবেটিস প্রতিরোধ করতে পারি। ধন্যবাদ আপনাকে অসংখ্য যে আপনি বিষয়গুলো খুব সহজভাবে বললেন। তো স্যার আমার মনে হয় যে এখন যদি ডায়াবেটিসের মতো এরকম যেগুলো হচ্ছে আমাদের হচ্ছে এবং মহামারীর পর্যায়ে চলে যাচ্ছে, এই বিষয়গুলোকে যদি স্কুল কলেজের পাঠ্য বইয়েও কিছু সচেতনমূলক, যেটাকে আমরা বলে থাকি নন কমিউনিকেবল ডিজিজ, যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন, তারপর হচ্ছে ডিসলিপিডিমিয়া বা হরমোনাল ডিজিজগুলো, সেগুলো যদি আপনার স্কুল কলেজের পাঠ্যপুস্তকে নিয়ে আসা হয় এবং সেগুলো কিভাবে প্রতিরোধ করা যায় প্রথম থেকেই লাইফস্টাইলের দিকে গুরুত্ব আরোপ করা হয় বা তাদের সচেতন করা হয় যে কি হতে পারে আপনার ডায়াবেটিস থাকলে বা ডায়াবেটিসের কমপ্লিকেশনগুলো, তাহলে আশা করি ডায়াবেটিস আমরা প্রতিরোধ করতে পারবো। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদেরকে আজকে ডায়াবেটিস এবং হরমোন বিষয়ে বিস্তারিতভাবে বললেন। এবং প্রিয় দর্শক, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে পুরো প্রোগ্রামে থাকার জন্য। আশা করি দেখা হবে সামনের মেডিভাইস স্বাস্থ্য কথনের যে কোনো পর্বে। আসসালামু আলাইকুম।